আমার নাম অঙ্কিতা। মাত্র 18 বছর বয়সেই আমি আমার জন্মদাতার সহধর্মিণী হয়েছিলাম। এই আধুনিক যুগেও সমাজের কিছু প্রান্তে এমন সব অদ্ভুত রীতিনীতির অস্তিত্ব রয়েছে। আর সেই সব কুপ্রথার শিকার হয়ে আমাদের মতো অসহায় মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যায়। আমি যে আমার পিতার পত্নী হয়েছি, এই কথা শুনে আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। আর সেটাই তো স্বাভাবিক। কারণ কোনো কন্যার বিবাহ তার জন্মদাতার সাথে কিভাবে সম্ভব? শুধু তাই নয়, আমাদের বাসর রাতের জন্য আমার গর্ভধারিণী মা নিজ হাতে আমাদের ঘর সজ্জিত করেছিলেন। আমি যখন খুব ভয় পাচ্ছিলাম, তখন মা আমার চুলে হাত বুলিয়ে বলেছিলেন, অঙ্কিতা, ভয় পাস না মা। প্রথমেই সামান্য কষ্ট হবে, কিন্তু পরে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে এবং তখন ভালো লাগবে কি এই বলে মা ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর আমার বাবা ঘরে প্রবেশ করলেন। বাবাকে ঘরে ঢুকতে দেখেই আমার সারা শরীর ভয়ে কাঁপতে শুরু করল। তারপর আমার বাবা কাছে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন এবং সারারাত ধরে আমার উপর নিজের অধিকার কায়েম করলেন। বন্ধুরা, আজকের এই রোমাঞ্চকর কাহিনীটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আমার জন্মদাতা বাবার মৃত্যুর পর অলোকেশ বাবু আমাদের পরিবারকে আর্থিকভাবে অনেক সহায়তা করতেন। অলোকেশ বাবু ছিলেন আমার প্রয়াত বাবার ঘনিষ্ঠ বন্ধু। বাবার মৃত্যুর পর আমাদের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়েছিল যে আমার মাকে অন্যের বাড়িতে কাজ করে আমাদের সংস্থান করতে হতো। কিন্তু একমাত্র অলোকেশ বাবুই আমাদের সেই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তার জন্য আমার মাকে আর অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতে হয়নি। মা অনেক কষ্টে আমাকে বিদ্যালয়ে ভর্তি করিয়েছিলেন। আমি বেশ মেধাবী ছাত্রী ছিলাম বলে মায়ের প্রবল ইচ্ছা ছিল, যেভাবেই হোক তিনি আমাকে উচ্চশিক্ষিত করে তুলবেন। তাই নিজের মানসম্মান বিসর্জন দিয়ে মা আমার লেখাপড়ার খরচের জন্য অলোকেশ বাবুর কাছে অর্থ সাহায্য চাইতেন। এইভাবে 2-3 মাস কেটে গেল। তারপর একদিন অলোকেশ বাবু আমার মাকে প্রস্তাব দিলেন, তুমি এভাবে আর কতদিন আমার থেকে অর্থ সাহায্য চাইবে? আমি তোমাকে পছন্দ করি এবং জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই। এতে ক্ষতি কি? বরং তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে দেখো। মা তখন অলোকেশ বাবুকে জানালেন যে তিনি ভেবে দেখবেন। সত্যি বলতে আমার মাও ততদিনে অলোকেশ বাবুকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলেন। কিন্তু আমি কখনোই চাইনি যে আমার মা দ্বিতীয়বার বিবাহ করুন। আমি কোনোভাবেই চাইনি যে মা অলোকেশ বাবুকে বিয়ে করুক। আপনারা হয়তো ভাবছেন, আমি কত বড় স্বার্থপর মেয়ে যে নিজের মায়ের সুখ দেখতে চায় না। আসলে আমি এখন আপনাদের যা বলবো তা শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে। কারণ আমি রাজীব নামের একটি ছেলেকে খুব ভালোবাসতাম। আর রাজীবও আমাকে গভীরভাবে ভালোবাসত। আমি প্রতিদিন লুকিয়ে রাজীবের সাথে দেখা করতাম। আমার মা এই সম্পর্কের বিষয়ে কিছুই জানতেন না। কিন্তু আমার প্রিয় বান্ধবী ঋতু, যে বিবাহিতা ছিল, সে আমাদের সম্পর্কের সবকিছুই জানত। যেদিন আমি জানতে পারলাম মা অলোকেশ বাবুকে বিয়ে করতে সম্মত হয়েছেন, সেদিন আমি মাকে সরাসরি বললাম, মা, তুমি বিয়েটা করতে পারো না। তুমি কি একবারও আমার কথা ভেবে দেখেছ? শুধু নিজের কথা ভেবে তুমি কিভাবে এই সিদ্ধান্ত নিতে পারো? আর অলোকেশ বাবু মোটেও ভালো লোক নন। সবাই জানে উনি নারীদের প্রতি কতটা আসক্ত এবং তাদের দেহের প্রতি কতটা ক্ষুধার্ত।
তাছাড়া তুমি এই বিয়েটা করলে আমার জীবনটাও পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, তুমি এটা খুব ভালো জানো। তা সত্ত্বেই তুমি কিভাবে বিয়েতে রাজি হলে? তুমি একজন স্বার্থপর মা। আমার এই কথা শেষ হতে না হতেই মা আমার গালে সজোরে এক চড় বসিয়ে দিয়ে বললেন, অঙ্কিতা, আর একটাও বাজে কথা বলবি না। তুই যার সম্পর্কে এত খারাপ কথা বলছিস, সেই মানুষটার জন্যই আজ আমরা দুবেলা খেতে পারছি। নইলে অনাহারে থেকে আমরা মামেয়ে কবেই মরে যেতাম। তোর বাবার মৃত্যুর পর অলোকেশ বাবু ছাড়া আর কেউ আমাদের পাশে দাঁড়ায়নি, কেউ আমাদের খোঁজও নেয়নি। তাই অলোকেশ বাবুকে বিয়ে করা ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। আমি আর কতদিন ওনার কাছে হাত পাতব? প্রতিদিন টাকা চাইতে আমার নিজেরই লজ্জা করে কি। মায়ের কথা শুনে আমি একেবারেই চুপ হয়ে গেলাম। আমার আর কিছুই বলার ছিল না। আমি কেনই বিয়ের বিরুদ্ধে ছিলাম তার আসল কারণটা এবার আপনাদের বলছি। আমাদের সমাজে একটা ভয়ানক প্রথা প্রচলিত ছিল। সেই নিয়মটি হল, যদি কোনো বিধবা নারী পুনরায় বিবাহ করেন এবং তার কোনো কন্যা সন্তান থাকে, তবে সেই কন্যাকেও তার মায়ের নতুন স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই জঘন্য প্রথার কারণে আমাদের সমাজের বহু মেয়ের জীবন বরবাদ হয়ে গেছে। আর ঠিক এই কারণেই আমি মাকে অলোকেশ বাবুর সাথে দ্বিতীয় বিয়ে করতে বাধা দিচ্ছিলাম। কারণ মা যদি অলোকেশ বাবুকে বিয়ে করেন, তাহলে 2 মাস পরেই আমাকেও মায়ের স্বামীর সাথে, অর্থাৎ আমার বাবার সাথে, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। মায়ের সিদ্ধান্ত অমান্য করার মতো কোনো উপায় আমার ছিল না। এই কথাগুলো যখন আমি আমার প্রেমিক রাজীবকে বললাম, তখন সে বিস্ময়ে হতবাক হয়ে আমাকে বলল, অঙ্কিতা, তুমি অলোকেশ বাবুকে বিয়ে করতে পারো না। তুমি ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া বাঁচব না। আমি তোমাকে খুব ভালোবাসি। আর অলোকেশ বাবু কেমন লোক তা তো আমরা সবাই জানি। তাই তুমি আজ রাতেই আমার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করবে গ। প্রেমিকের কথা শুনে আমিও তার সাথে পালিয়ে যেতে রাজি ছিলাম। কিন্তু আমার বান্ধবী ঋতু আমাদের সতর্ক করে বলল, অঙ্কিতা, তোরা পালিয়ে যাবার কথা ভুলেও ভাবিস না। এর আগে অনেক মেয়ে পালিয়ে বিয়ে করার চেষ্টা করেছে, আর পঞ্চায়েত তাদের কি নিদারুণ শাস্তি দিয়েছে তা তোরা জানিস। তাই এই ভুল করিস না, নইলে তোদের জীবনটাও নষ্ট হয়ে যাবে। শুধু তাই নয়, তুই পালিয়ে গেলে পঞ্চায়েত তোর মায়ের জীবনটাকে এমন দুর্বিষহ করে তুলবে যে তিনি জীবন্ত লাশে পরিণত হবেন গু। আমি তখন আমার বান্ধবীকে বললাম, ঋতু, তাহলে আমি কি করব? আমি ওই লোকটাকে বিয়ে করতে চাই না। অলোকেশ বাবুর তাকানোর ভঙ্গি আমার একদমই ভালো লাগে না গি। আমার বান্ধবী তখন আমার হাত ধরে বলল, দেখ অঙ্কিতা, আমিও তো আমার বাবাকে বিয়ে করেছি এবং আমি আমার পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। এখন আমি আর মা ভালোই আছি। প্রথমে আমারও খুব খারাপ লাগত এটা ভেবে যে আমি আর মা একই পুরুষের সাথে সংসার করছি। কিন্তু এখন আমি সব কিছু মানিয়ে নিয়েছি। তোরও ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুই পালিয়ে যাবার কথা ভুলেও ভাবিস না গে। আমার বান্ধবীর কথা শুনে আমার প্রেমিক রাগ করে সেখান থেকে চলে গেল। যাবার আগে বলে গেল, অঙ্কিতা, তুমি যদি আমাকে ছেড়ে অলোকেশ বাবুকে বিয়ে করো, তাহলে কিন্তু ফল ভালো হবে না গি। তারপর আমি আমার বান্ধবীকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম। কারণ আমার হাতে আর কোনো উপায় ছিল না। এর 1 সপ্তাহের মধ্যেই আমার মা অলোকেশ বাবুকে বিয়ে করলেন।
বিয়ের পর আমি মাকে বলেছিলাম, মা, তুমি সবকিছু জেনেও আমার জীবনটা নষ্ট করে দিলে। মা তখন আমার হাত ধরে বললেন, অঙ্কিতা, আমাকে ক্ষমা করে দে। এই বিয়ে করা ছাড়া আমার আর কোনো পথ ছিল না। বিয়ের পরেই অলোকেশ বাবুর আসল রূপ প্রকাশ পেতে শুরু করল। মায়ের বিয়ের 1 সপ্তাহ পর আমি যখন রান্নাঘরে কাজ করছিলাম, তখন হঠাৎ অলোকেশ বাবু পেছন থেকে এসে আমাকে সজোরে জাপে ধরলেন। আমি তার স্পর্শে আতঙ্কিত হয়ে নিজেকে ছড়ানোর চেষ্টা করতেই তিনি আমাকে আরও শক্ত করে ধরে বললেন, আরে অঙ্কিতা, আমার প্রাণ, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? আর মাত্র 2 মাস পরেই তো তুমি আমার দ্বিতীয় পত্নী হবে। সুতরাং এখন থেকেই এগুলোতে অভ্যস্ত হয়ে যাও। আমি যখন তাকে ছাড়ানোর জন্য ছটফট করছিলাম, তখন আমি ভয়ে চিৎকার করতে শুরু করি। আমার চিৎকার শুনে মা রান্নাঘরে এসে দেখলেন অলোকেশ বাবু আমাকে জড়িয়ে ধরে আছেন। মা কিছু বলার আগেই অলোকেশ বাবু মাকে বললেন, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোমার মেয়ে তো 2 মাস পরেই আমার দ্বিতীয় স্ত্রী হবে। তাই এখন থেকেই এসব দেখার অভ্যাস করে নাও। সেদিনের পর থেকে তিনি সুযোগ পেলেই আমাকে কুন্তলবে স্পর্শ করার চেষ্টা করতেন। কখনো বা আমার ঘরে ঢুকে আমার পোশাক আশাক বাজেভাবে ছুঁয়ে দেখতেন। তার সেই নোংরামি দেখেই আমি বুঝতে পারতাম যে তিনি আমার শরীরের প্রতি কতটা লালায়িত। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তারপর বাধ্য হয়ে আমাকে আমার বাবার সাথেই বিয়ে করতে হলো। আমার বয়স কম থাকায় তখন আমার এতটুকু বোঝার ক্ষমতা ছিল না যে এই ধরনের কুপ্রথা রুখতে হলে প্রশাসনের সাহায্য নেওয়া যায়। আমার যখন বাবার সঙ্গে বিয়ে হয়ে গেল, তখন বাসর রাতে আমার মা নিজ হাতে আমার জন্য বিছানা সাজিয়েছিলেন। আমি সেদিন আমার মায়ের উপর ভীষণ ক্রুদ্ধ ছিলাম। তাই মায়ের সাথে একটিও কথা বলিনি। এমনকি আমি রাগে মায়ের মুখের দিকে তাকাইওনি। আমার বিষণ্ণ মুখ দেখে মা ঠিকই বুঝতে পেরেছিলেন যে আমি তার উপর রেগে আছি। তাই মা কাছে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, অঙ্কিতা, আমাকে ক্ষমা করে দিস মা। আমার কাছে আর কোনো উপায় ছিল না। এটা আমাদের সমাজের প্রথা। এই প্রথার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা এই সমাজেই বাস করি। মায়ের কথা শেষ না হতেই আমার বাবা বরের পোশাকে ঘরে প্রবেশ করলেন এবং আমার মাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। মা বাবার কথা শুনে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর আমার বাবা আমার কাছে এগিয়ে এলেন। তিনি যখন আমার দিকে এগোচ্ছিলেন, আমি তাকে বাধা দিয়েছিলাম। কিন্তু তিনি আমার সমস্ত প্রতিরোধ অগ্রাহ্য করে জোরপূর্বক আমার সান্নিধ্যে আসেন এবং সেই রাত্রিভর আমার ইচ্ছার বিরুদ্ধে সব করেন। পরদিন সকালে স্নান সেরে আমি যখন ব্যালকনিতে মন খারাপ করে চুল শুকাচ্ছিলাম, তখন হঠাৎ করে উত্তেজিত অবস্থায় আমার প্রেমিক রাজীব আমাদের ঘরে ঢুকে আমার হাত চেপে ধরে বলল, অঙ্কিতা, তুমি এটা কি করলে? তুমি কিভাবে আমাকে ছেড়ে ওই বাজে লোকটাকে বিয়ে করতে পারলে? আমি তোমাকে কতবার বলেছিলাম আমার সঙ্গে পালিয়ে যেতে, কিন্তু তুমি আমাকে ছেড়ে শেষ পর্যন্ত ওই লোকটাকে বিয়ে করলে, যে তোমার বাবার বয়সী এবং সম্পর্কে তোমার বাবা হয়। তুমি আমাকে প্রতারণা করেছ। তাই আজ আমি তোমাকে ছাড়ব না, তোমাকে আমার সাথে যেতেই হবে।
আমি তখন আমার প্রেমিককে বললাম, দেখো রাজীব, আমার আর কিছুই করার ছিল না। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি, নইলে আমার মায়ের জীবনটা নষ্ট হয়ে যেত। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। কিন্তু রাজীব আমার কোনো কথা শুনল না। সে তার নিজের জেদে অটল ছিল। আমার প্রেমিক যখন আমার হাত খুব জোরে চেপে ধরেছিল, আমি কান্নাকাটি করে তার কাছে কাকুতিমিনতি করছিলাম যাতে সে আমার হাত ছেড়ে দেয়। কিন্তু সে আমার হাত না ছাড়ায় আমি চিৎকার করতে শুরু করি। আমার চিৎকার শুনে আমার স্বামী ব্যালকনিতে এসে যখন দেখলেন যে আমার প্রেমিক আমার হাত ধরে আছে, তখন অলোকেশ বাবু আমার প্রেমিকের উপর চড়াও হলে আমার প্রেমিক আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। এতে আমার কনুই কেটে যায়। অলোকেশ বাবু প্রচণ্ড রেগে গিয়ে আমার প্রেমিকের জামার কলার ধরে বললেন, তোর সাহস কি করে হলো আমার স্ত্রীকে ধাক্কা দেওয়ার আর তার হাত ধরার? অঙ্কিতা এখন আমার। ভুলেও আর এদিকে আসার চেষ্টা করবি না, নইলে তোকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলব। বেরিয়ে যা এখান থেকে। তারপর আমার বাবা আমার হাত ধরে তুলে সোফায় বসিয়ে আমার কেটে যাওয়া জায়গায় মলম লাগিয়ে দিলেন এবং আমার খুব যত্ন করলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম তিনি হয়তো আমার উপরেই রাগ দেখাবেন। কিন্তু অলোকেশ বাবু আমাকে কিছুই বললেন না। সেদিন আমি প্রথমবার অলোকেশ বাবুর মধ্যে এতটা কোমলতা দেখেছিলাম এবং তার এই উদারতায় আমার খুব ভালো লেগেছিল। শুধু তাই নয়, তিনি খুব যত্ন সহকারে আমার সেবা করছিলেন। আসলে আমি প্রথম থেকেই তাকে একজন খারাপ মানুষ বলে মনে করতাম, কিন্তু তিনি হয়তো ততটাও খারাপ ছিলেন না। আমাদের বিয়ের পর প্রথম দিকে তিনি সবসময় আমার মাধ্যমে নিজের দৈহিক চাহিদা পূরণ করতেন। কিন্তু ধীরে ধীরে যখন তিনি আমার যত্ন নিতে শুরু করলেন ও আমার খেয়াল রাখতে লাগলেন, তখন আমার মনের মধ্যেও তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জন্মাতে শুরু করল। আর ধীরে ধীরে কখন যে আমিও তাকে ভালোবেসে ফেলেছি তা আমি টেরও পাইনি। এদিকে দিন যত গড়াতে লাগল, আমার বাবা আমার মাকে তত ঘৃণা করতে শুরু করলেন। আমার মা তো আমার বাবার প্রথম স্ত্রী ছিলেন। কিন্তু বাবা আমার সাথে বিয়ের পর আমার মাকে আর পছন্দ করতেন না। বাবা সারাক্ষণ আমার কাছেই থাকতেন, মায়ের কাছে যেতেন না এবং আমাকে ভালোবাসতেন ও আমার যত্ন নিতেন। প্রত্যেক রাতে অলোকেশ বাবু আমার জন্য আমার পছন্দের জিনিসপত্র নিয়ে আসতেন। ধীরে ধীরে পরিস্থিতি এমন দাঁড়ালো যে অলোকেশ বাবু আমার মায়ের কাছে যাওয়া একেবারেই বন্ধ করে দিলেন। আমি একদিন লুকিয়ে আমার মা ও বাবার কথা শুনেছিলাম। সেদিন রাতে অলোকেশ বাবু বাড়ি ফিরলে আমার মা ভালোবেসে তাকে জড়িয়ে ধরেছিলেন। তখন অলোকেশ বাবু বিরক্ত হয়ে মাকে দূরে সরিয়ে দিয়ে বললেন, দূরে সরে দাঁড়াও। আমার কাছে আসার কি আছে? আমাকে বিরক্ত করবে না। যাও, নিজের কাজ করো। আমি এখন অঙ্কিতার কাছে যাব। সেদিন আমি আমার মায়ের এক অন্য রূপ দেখেছিলাম, যে রূপ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে মা আমাকে হিংসা করতে শুরু করেছেন। অলোকেশ বাবু যখন মাকে সরে যেতে বললেন, তখন মা রেগে গিয়ে বললেন, তুমি তো সারাদিন শুধু অঙ্কিতা অঙ্কিতা করো। যখন থেকে আমার মেয়েকে বিয়ে করেছ, তখন থেকে আমার কাছে আসাই বন্ধ করে দিয়েছ। মনে রেখো, আমি তোমার প্রথম স্ত্রী, তোমার কাছে আসার অধিকার আমারও আছে। আগে তো তুমি আমার কত প্রশংসা করতে, আর এখন তোমরা দুজন মিলে আমাকে বাড়ির কাজের লোক বানিয়ে দিয়েছ। আমি দিনরাত পরিশ্রম করি, আর ওই মহারানী সেজেগুজে তোমার সামনে ঘুরে বেড়ায়।
তারপর আমার মা আবার অলোকেশ বাবুকে জড়িয়ে ধরে বললেন, তুমি একদিনও আমার কাছে আসো না কেন? অলোকেশ বাবু তখন আমার মাকে ধাক্কা দিয়ে বললেন, সরো তো এখান থেকে। তোমার সঙ্গে অঙ্কিতার কোনো তুলনাই হয় না। কোথায় অঙ্কিতা আর কোথায় তুমি? আমি তো কেবল অঙ্কিতাকে লাভ করার জন্যই তোমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি একমাত্র অঙ্কিতাকেই ভালোবাসি। তাই নিজের মতো খাও দাও আর চুপচাপ থাকো। সেদিন তাদের দুজনের সব কথা শোনার পর মায়ের জন্য আমার ভীষণ কষ্ট হয়েছিল। কারণ আমি ভাবতাম অলোকেশ বাবু হয়তো আমার মতো আমার মাকেও অনেক ভালোবাসেন, কিন্তু আমার ধারণা ভুল ছিল। অলোকেশ বাবু তো আমার মাকে পছন্দই করতেন না। আর সেদিনের পর থেকে আমার মা আমাকে আর সহ্য করতে পারতেন না। মায়ের কাছে কিছু চাইলেই তিনি আমাকে কটু কথা শোনাতেন। একদিন এটা প্রমাণ হয়ে গেল যে মা আমাকে নিজের মেয়ে নয় সতীন ভাবতে শুরু করেছেন। সেদিন আমি মায়ের কাছে খাবার চাইতে গেলে মা রেগে গিয়ে বললেন, আমি কি তোদের দাসী নাকি, যে তোরা যখন যা চাইবি আমি তাই হাজির করে দেব? তোরা আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিস। আর তুই তো সেজেগুজে সারাদিন অলোকেশ বাবুর সাথে লেপ্টে থাকিস। আর সেই কারণেই অলোকেশ বাবু আমার কাছে আসা বন্ধ করে দিয়েছে। তুই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিস। মায়ের সব কথা শুনে আমি চোখের জল ফেলতে ফেলতে বললাম, মা, তুমি এখন আমাকে নিজের মেয়ে নয় সতীন ভাবছ। সতীন হওয়ার আগে আমি তোমার মেয়ে।